অঞ্জনবাবুর ঠিক করে দেওয়া অচেনা পাত্র সুদীপ্ত এখন ঐন্দ্রিলার সবচেয়ে কাছের বন্ধু। কবে যে ওরা এত কাছের হয়ে উঠল টেরই পায়নি। সম্পর্কের সেই শুরুর আপনি এখন তুমিতে নেমে এসেছে। দুই পরিবার তো এতদিনে চিন্তামুক্ত হয়েছে। অঞ্জনবাবু মনে মনে বিয়ের সানাইও শুনতে শুরু করেছেন। এখন উইকেন্ড মানেই ঐন্দ্রিলার আচমকা হানা সুদীপ্তর ফ্ল্যাটে। সেদিন বিকেলে সুদীপ্ত ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ ডোরবেল। দরজা খুলতেই দেখল ঐন্দ্রিলা দাঁড়িয়ে, হাতে এক ঠোঙা গরম জিলিপি। কি গো মিস্টার মিলেনিয়াল, এই নাও তোমার জন্য গরম জিলিপি এনেছি। বাবা, জিলিপি? তা হঠাৎ এই মহানুভবতা, নাকি আবার কোনো নতুন আবদার আছে? উফ, সব কিছুতে কি স্বার্থ থাকতে হয়? ভাবলাম তুমি একা একা বোর হচ্ছ, সেই ভেবেই নিয়ে এলাম। আর হ্যাঁ, তোমার ওই কালো কফিটা ওটা একবার করে দাও না, জিলিপির সঙ্গে না জাস্ট জমে যাবে। সোফাতে আয়েশ করে বসলো ঐন্দ্রিলা। সুদীপ্ত মৃদু হেসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সকাল থেকেই শরীরটা আজ ভালো নেই, মাথাটা অল্প ঘুরছে, কিন্তু ম্যাডামের হুকুম হয়েছে, কফি তো করতেই হবে। ঐন্দ্রিলা এই ফ্ল্যাটে যথেষ্ট স্বচ্ছন্দ, তাই রিমোট খুঁজে নিজের পছন্দের একটা মিউজিক চালিয়ে দিল। সুদীপ্ত কফি নিয়ে এসে দেখল ঐন্দ্রিলা ওর একটা পুরনো অ্যালবাম বের করেছে আর দেখছে, খুব হাসছে। এই 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 কি ব্যাপার, এত হাসি কিসের? এই দেখো দেখো, তোমার ছোটবেলার ছবি। কি গোলগাল আর গম্ভীর দেখতে ছিলে, তখন থেকেই কি সবাইকে নীতি কথা শোনাতে তুমি? জানতাম জানতাম তুমি আমার এই ছবিগুলো নিয়ে খিল্লি করবে। সুদীপ্ত কফিটা রেখে ঠিক ঐন্দ্রিলার পাশে বসল। ঐন্দ্রিলার হাসিতে একটা অদ্ভুত উজ্জ্বলতা আছে, সুদীপ্তকে মুগ্ধ করে সেটা। আলতো করে ঐন্দ্রিলার হাতটা নিজের হাতের ওপর রাখল ও। তবে সিরিয়াসলি ঐন্দ্রি, তোমার এই হঠাৎ হানা দেওয়া আর এই হাসি মুখটা না দেখলে আমার উইকেন্ডটা কিন্তু ইনকমপ্লিট থেকে যেত। ঐন্দ্রিলা একটু থমকে গেল। সুদীপ্তর গলার স্বরটা ওর ভীষণ প্রিয়। আলতো করে সুদীপ্তর কাঁধে ও মাথা রাখল। জানো, শুরুতে ভেবেছিলাম তুমি বড্ড বেরঙিন মানুষ, কিন্তু এখন বুঝি তোমার এই ভরসাটাই আমার জীবনের সবচেয়ে দামি কালার। এখন তোমাকে ছাড়া কেমন দিনগুলো ফাঁকা ফাঁকা লাগে। ও, খুব ভালো কথা। বাই দ্য ওয়ে, আজ অঞ্জনবাবু ফোন করেছিলেন। বিয়ের মেনু নিয়ে খুব টেনশনে আছেন কিন্তু। মাটন মালাইকারি নাকি বিরিয়ানি, সেটাই জিজ্ঞাসা করছিলেন আর কি। তাই? তা তুমি কি বললে? আমি বললাম, দেখুন অঞ্জনবাবু, মেনুটা আপনার মেয়ের সঙ্গে আলোচনা করাটাই বেটার। আপনার মেয়ে তো আজকাল আমার ফ্ল্যাটে এসে রান্নার বেশ ভালোই এক্সপেরিমেন্ট চালাচ্ছে। ওই বেটার বলতে পারবে কোনটা হিট আর কোনটা ফ্লপ। চমকে উঠল ঐন্দ্রিলা। কি, তুমি বাবাকে সত্যি সত্যি এসব বলে দিলে? তুমি বলে দিলে আমি এখানে উইকেন্ডে আসি? বাবা মা তো এবার নিশ্চিত ভাববে আমি একেবারে জমিয়ে ঘরকন্না শুরু করে দিয়েছি। ছি ছি সুদীপ্ত, ছি। কেন, আমি কি খুব মিথ্যে কিছু বলেছি নাকি? মিথ্যে নয়, কিন্তু সব সত্যি কি আমাদের বাবা মায়েরা হজম করতে পারবে? ওরা তো ভাববে আমরা সেই আদি আমলের, সেই অনন্তকালের প্রেম করছি। আর শোনো, বাবাকে না অত আশাও দিও না। আমরা কিন্তু এখনো বন্ধু, আমাদের রিলেশন নিয়ে কিন্তু আমি এখনো পুরোপুরি কনফার্ম হইনি। ও রিয়েলি? কনফার্ম হওনি? ভালো কথা। আচ্ছা, আমায় একটা কথা বলো, এই যে তুমি প্রত্যেকটা দিন আমার এই গোছানো ফ্ল্যাটটা অগোছালো করে দিয়ে যাও, পারফেক্টলি ঘেঁটে দিয়ে যাও, আবার আমার যেগুলো পছন্দের নয় কিন্তু তোমার পছন্দ, জোর করে আমার ওপর সেগুলো চাপিয়ে দিয়ে যাও। আচ্ছা, এইগুলো কি ওই স্রেফ বন্ধুত্বের মধ্যেই পড়ে,
ঐন্দ্রি? ঐন্দ্রিলা কিছুক্ষণ চুপ করে রইল। সুদীপ্তর লজিকের কাছে হার মানতেও বাধ্য, কিন্তু এখনই টোপোজ করতে চায় না। আর একটু সময় নিয়ে বন্ধুত্বটা এনজয় করতে চায়। তারপর প্রেম ভালোবাসার সময় তো পড়েই আছে। ওহ, বেশি কথা বলো না তো, কফিটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। বাইরে বিকেলের আলোটা ম্লান হয়ে আসছিল। ঐন্দ্রিলা মনে মনে বুঝতে পারছিল, যতবারই বন্ধুত্ব দিয়ে আড়াল করার চেষ্টা করুক, সুদীপ্ত ওর জীবনের এমন একটা অভ্যেস হয়ে গেছে যা ছেড়ে দেওয়া এই মুহূর্তে অসম্ভব। সবকিছু যখন একদম ঠিকঠাক চলছিল, যখন সুদীপ্ত আর ঐন্দ্রিলার পৃথিবীটা হাসি আড্ডা আর আগামী দিনের স্বপ্নে রঙিন হয়ে উঠছিল, ঠিক তখনই এক নিমেষে বদলে গেল সবকিছু। সম্পর্কের আকাশে যে রোদ ঝলমল করছিল, সেখানে হঠাৎ করেই যেন বিনা মেঘে বজ্রপাত হলো। অফিসে কাজ করতে করতে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় সুদীপ্ত। কলিগরা দ্রুত তাকে নার্সিংহোমে ভর্তি করে। খবর পেয়ে ঐন্দ্রিলা আর অঞ্জনবাবু যখন সেখানে পৌঁছয়, তখন আইসিইউতে অজ্ঞান হয়ে পড়ে আছে সুদীপ্ত। এরপর অঞ্জনবাবু যখন খবরটা পান, মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। জানা যায় সুদীপ্ত দীর্ঘদিনের ক্রনিক হাই ব্লাড সুগারের রোগী। তাকে নিয়ম করে ইনসুলিন নিতে হয়। শারীরিক দুর্বলতা আর অতিরিক্ত কাজের চাপে ওর সুগার লেভেল মারাত্মক কমে গিয়ে এই ব্ল্যাক আউট হয়েছে। সুদীপ্তর কন্ডিশন নিয়ে যখন ঐন্দ্রিলা বেশ চিন্তিত, তখনই অঞ্জনবাবুর চোখে দুশ্চিন্তার কালো ছায়া। তিনি স্থির করলেন, এই বাড়িতে মেয়ের বিয়ে উনি দেবেন না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মামাই। অতনুবাবুর সঙ্গে আমি কালই কথা বলবো। এই বিয়েটা হচ্ছে না। কি বলছো কি বাবা? কেন হবে না কেন বিয়ে? কারণ কারণ সুদীপ্ত অসুস্থ, এই অজুহাতে তুমি বিয়েটাই ভেঙে দেবে? এটা অজুহাত নয়, এটা বাস্তবতা। ইনসুলিন ডিপেন্ডেন্ট একটা ছেলের সাথে আমি তোর জীবন জুড়ে দিতে পারি না। আজ নার্সিংহোমে যেটা দেখলি, সেটা তো সবে শুরু। সারা জীবন কি তুই এই ভয়ের মধ্যে থাকবি? আমি তোর বাবা হয়ে তোর চোখের সামনে অন্ধকার ভবিষ্যৎ জেনে শুনে তোকে আগুনের মুখে ঠেলে দিতে পারি না। অন্ধকার ভবিষ্যৎ মানে? মানুষটার একটু অসুখ করেছে বলে তাকে ফেলে দেব? তখন তো তুমিই বলেছিলে সুদীপ্ত ভালো ছেলে, ওর ওপর ভরসা করা যায়। আজ ওর শরীর খারাপ বলে ও খারাপ হয়ে গেল। তখন জানতাম না ওর এই ক্রনিক অসুখ আছে। ওরা আমাদের ঠকিয়েছে, লুকিয়েছে কথাটা। কেউ কাউকে ঠকায়নি বাবা। শরীর খারাপ হওয়া মানেই সে বাদ পড়ে যায় না। আর বাবা, তুমি তো আমাকে রাজি করিয়েছিলে। আমি তো প্রথমে ওকে পছন্দই করিনি। তোমাদের চাপে পড়ে, তোমাদের কথা ভেবে আমি ওর সঙ্গে মেলামেশা শুরু করলাম। আর আজ যখন সত্যিই আমাদের বন্ধুত্ব হয়েছে, আমি ওকে নিয়ে অনেক কিছু চিন্তা করছি, ভবিষ্যতের কথা ভাবছি, তখন তুমি বলছো বিয়ে দেবে না? হ্যাঁ বলছি, কারণ আমি আবেগ দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে বলছি। জীবনটা কোনো সিনেমা নয় ঐন্দ্রিলা। আমি বিয়ে দেব না মানে দেব না। তাহলে তুমিও আমার শেষ কথা শুনে রাখো বাবা। তোমরা জোর করেছিলে বলে আমি ওর জীবনে ঢুকেছি, কিন্তু এখন ওর হাত ধরা বা ছাড়া সেটা শুধু আমার ডিসিশন। সুদীপ্তকে বাদ দিয়ে আমি আর অন্য কাউকে বিয়ে করব না। ওর অসুস্থতার দিনে যদি আমি ওর পাশে না থাকি, তবে সম্পর্কের তো আর কোনো দামই থাকবে না। দরকার হলে সারা জীবন আমি একা থাকব, কিন্তু তুমি অন্য কারোর সঙ্গে আমার বিয়ে দিতে পারবে না, ব্যাস। দ্রুত ডক্টরের কেবিনের দিকে এগিয়ে গেল ঐন্দ্রিলা। অবাক চোখে তাকিয়ে রইলেন অঞ্জনবাবু। খারাপ লাগছে, কিন্তু একমাত্র মেয়েকে কি করে এই যন্ত্রণার মধ্যে উনি ঠেলে দেবেন? একেবারে নিস্তব্ধ হসপিটালের করিডর। পড়ে রইল ভাঙা সম্পর্কের আর্তনাদ আর এক অটল ভালোবাসার অঙ্গীকার। হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম।
নার্সিংহোমের সাদা ধপধপে কেবিন, এসির মৃদু আওয়াজ আর ওষুধের কটু গন্ধের মাঝে সুদীপ্ত আধ শোয়া হয়ে আছে। গ্লুকোজের ড্রিপটা খুলে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ওর ফ্যাকাশে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ঐন্দ্রিলা ওর মাথার কাছেই বসেছিল, একরাশ চিন্তিত মুখ নিয়ে। সুদীপ্ত দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরে তাকালো, তারপর শান্ত দৃঢ় গলায় বলল, ঐন্দ্রিলা, তুমি বাড়ি যাও, আর আর এসো না এখানে। ঐন্দ্রিলা চমকে উঠেছিল, হাতটা শক্ত করে ধরে ও বলল, কি আজে বাজে কথা বলছো সুদীপ্ত? কেন আসবো না? ওর হাতটা সরিয়ে দিল সুদীপ্ত, তারপর বলল, অঞ্জন স্যার এই বিয়েতে রাজি নন, আর সেটা আমি আজ সকালেই বুঝতে পেরেছি। নার্সিংহোমের বিল মেটানো নিয়ে যখন কথা হচ্ছিল, ওনার চোখের দিকে আমি তাকাতে পারিনি। যে মানুষটা আমাকে নিজের ছেলের মতো দেখতেন, তার চোখে আমি নিজের মেয়ের জন্য একটা বিপজ্জনক বোঝা ছাড়া আর তো কিছু নই। বাবা ভয় পেয়েছে, ওটা সাময়িক। আমি বাবাকে বুঝিয়ে বলবো, তুমি প্লিজ ওসব নিয়ে ভেবো না তো। সুদীপ্ত একবার সরাসরি তাকালো ঐন্দ্রিলার চোখের দিকে। মেয়েটার চোখে চিন্তার ছাপ স্পষ্ট চোখে পড়ল। হুম, না ঐন্দ্রিলা, আমি জেনে শুনে অঞ্জন স্যারের মাথা নিচু হতে দেব না। উনি যখন চান না, আমি বিয়েটা করব না। কারণ বড়দের আশীর্বাদ ছাড়া এভাবে একটা নতুন জীবন শুরু করতে আমি চাই না, আর এটাই আমার শেষ কথা। ঐন্দ্রিলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল, কি বলা উচিত বুঝতে পারল না। এই সামান্য কারণে সুদীপ্তকে রিজেক্ট করছে। বাহ সুদীপ্ত, তুমি তো গ্রেট। তা তুমি কি একবারও আমার কথা ভাবলে? তুমি অঞ্জন স্যারের ছাত্র, তার মাথা তুমি হেঁট হতে দেবে না। কিন্তু আমি কি একটা দাবার খুঁটি? বাবা যখন বলবে বিয়ে করো, তখন তুমি বিয়ে করতে রাজি হয়ে যাবে, আর বাবা না বললেই তুমি হিরো সেজে সরে দাঁড়াবে? ঐন্দ্রিলা, বোঝার চেষ্টা করো। না, আমি কিচ্ছু বুঝবো না। ছোটবেলা থেকে আমাকে উচ্ছন্নে যাওয়া মেয়ে বলে সবাই গালমন্দ করেছে। এই প্রথম আমি নিজের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, অন্তত ভেবেছিলাম। কিন্তু তোমাকে তো মহান সাজতেই হবে। কিন্তু মাথায় রেখো, আমি ঐন্দ্রিলা মুখার্জি। একবার যাকে নিজের বলে ভেবেছি, সে যতই অসুস্থ হোক, আমি তাকে ছেড়ে কোথাও যাব না। তুমি রাজি হও বা না হও, বিয়েটা আমি তোমাকেই করব, আর সেটা বাবার আশীর্বাদ নিয়েই করব, দেখে নিও। সুদীপ্তকে আর কিছু বলার সুযোগই দিল না ঐন্দ্রিলা। নিজের ব্যাগটা হ্যাঁচকা টানে কাঁধে তুলে নিয়ে কেবিনের দরজার দিকে এগিয়ে গেল। তারপর একটু বাঁকা হেসে ঘুরে তাকালো সুদীপ্তর দিকে। ছোট থেকেই তুমি খুব জেদি, তাই না? এবার আমার জেদটাও দেখাবো। আসছি। দীর্ঘশ্বাস ফেলে মাথাটা নামিয়ে নিল সুদীপ্ত। নিজেকে বড্ড বেশি অসহায় লাগছে। এই মুহূর্তে কি করা উচিত বা করা উচিত নয় বুঝতেই পারছে না। বাড়িতে জানানোর কথা ভাবতেই পারে না সুদীপ্ত। বাড়ির সবাই বড্ড আশা করে আছে ঐন্দ্রিলাকে তাদের ঘরের বউ করে নিয়ে যাবে। এই মুহূর্তে কোথাও কিচ্ছু বলা যাবে না। পরের দিন সকাল 8টা। ঐন্দ্রিলা একদম তৈরি, পরনে একটা ক্রপ টপ আর কার্গো প্যান্টস, কাঁধে ল্যাপটপ ব্যাগ। ও দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ড্রয়িং রুমের সোফায় খবরের কাগজ হাতে বসেছিলেন অঞ্জনবাবু। ঐন্দ্রিলা পাশ কাটিয়ে বেরিয়ে যেতে গেলেই অঞ্জনবাবু গম্ভীর গলায় ঐন্দ্রিলাকে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? কাল রাতে যা বললাম একটা কথাও কি কানে যায়নি? বাবা শোনো, রোজ সকালে সেই একই রেডিও বাজিও না তো। ওহ, আমার না ধৈর্য নেই তোমার এত কথা শোনার। আমি হসপিটালে যাচ্ছি, সুদীপ্তকে আজ ডিসচার্জ করবে।
হাতের খবরের কাগজটা এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন অঞ্জনবাবু। ঐন্দ্রিলা, তোমার সাহস তো কম নয়। আমি বারণ করার পরেও তুমি সেই রুগ্ন ছেলেটার পেছনে দৌড়াবে। নিজের লাইফটা কি একদম স্পয়েল করার ডিসিশন নিয়ে ফেলেছো? অঞ্জনবাবুর গলার শব্দ শুনেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সুমিতা দেবী। মেয়ের কাছে গিয়ে মেয়ের হাত জড়িয়ে ধরে মৃদু স্বরে উনি বললেন, মামাই কথা শোন মা, তোর বাবা তো তোর ভালোর জন্যই বলছেন বল। একটা অসুস্থ ছেলের সঙ্গে সারা জীবন কাটানো কি মুখের কথা বল? তুই এখনো ছোট, ইমোশনে ভাসছিস। ঐন্দ্রিলা হাতটা ছাড়িয়ে নিল, তারপর ক্রুদ্ধ কণ্ঠে বলল, ছোট? মা, সিরিয়াসলি? একটা 22 বছরের মেয়ের বিয়ে যখন তাকে না জানিয়েই তোমরা ঠিক করে ফেলেছিলে, তখন মনে ছিল না তোমার মেয়ে বাচ্চা? হাহ, তখন আমি বড় হয়ে গিয়েছিলাম না। আজ নিজের জীবনের একটা ডিসিশন আমি নিজে নিচ্ছি বলে আমি বাচ্চা। আর তোমরা যাকে রুগ্ন বলছো, সেই মানুষটা কাল হসপিটালে বসে আমায় আবার জ্ঞান দিচ্ছিল যে বাবার আশীর্বাদ নিয়ে তবেই বিয়ে করব। সে তোমাদের সম্মান দিতে গিয়ে আমাকে রিজেক্ট করছে, আর তোমরা তাকে রিজেক্ট করছো তার ব্লাড সুগার আছে বলে। হিপোক্রেসির একটা লেভেল থাকে। অঞ্জনবাবু এগিয়ে এলেন মেয়ের দিকে। মুখে মুখে তর্ক করো না ঐন্দ্রিলা। আমি আমার জেদ ছাড়বো না। ওই ছেলেকে আমি এই বাড়ির জামাই হিসেবে মেনে নেব না। মৃদু হাসল ঐন্দ্রিলা, তারপর বলল, ফাইন, মেনো না। ও যদি তোমাদের পারমিশন ছাড়া আমায় বিয়ে না করে, তবে আমিও জানিয়ে দিচ্ছি, আমিও আর কাউকে বিয়ে করব না। আর এই যে তোমাদের এই মধ্যবিত্ত সেন্টিমেন্ট আর সোসাইটি কি বলবে মার্কা চিন্তা ভাবনা ভরা বাড়িটা, এটা ছাড়তে না আমার জাস্ট 2 মিনিটও লাগবে না। এসব কি অলক্ষণে কথা মামাই? তুই কি বাড়ি ছেড়ে চলে যাবি নাকি? কেন থাকবো মা? যেখানে আমার চয়েসের কোনো ভ্যালু নেই, যেখানে আমার প্রফেশন নিয়ে বাবা টিটকিরি করে, আর আমার ভালোবাসাকে অসুস্থ বলে বাতিলের খাতায় ফেলে দেয়, সেখানে আমি থাকবো কেন? আমি নিজের খরচ নিজে চালাই। সেরকম হলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তোমাদের এই টক্সিক মেন্টালিটির সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে ইম্পসিবল। অঞ্জনবাবু রাগে কাঁপছিলেন, চিৎকার করে বললেন, এত অহংকার তোমার টাকার! তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে তুমি বাড়ি থেকে, বেরিয়ে যাবে। ঐন্দ্রিলা শান্ত গলায় বলল, এটা অহংকার নয় বাবা, এটা সেলফ রেসপেক্ট। তোমরা সুদীপ্তকে পারফেক্ট রোবট হিসাবে চেয়েছিলে, মানুষ হিসাবে নয়। ও অসুস্থ বলে তোমরা মুখ ঘুরিয়ে নিলে। কাল যদি আমার কোনো বড় অসুখ হয়, তোমরা কি আমাকেও কোনো অনাথাশ্রমে ফেলে দিয়ে আসবে? এই বাড়িটা এখন আমার কাছে জাস্ট একটা কংক্রিটের খাঁচা ছাড়া আর কিছুই না। দরজাটা সজোরে বন্ধ করে দিয়ে ঐন্দ্রিলা বেরিয়ে গেল। স্কুটির স্টার্ট দেওয়ার শব্দ অঞ্জনবাবুর ড্রয়িং রুমটা থেকে পরিষ্কার শোনা গেল। সুমিতা দেবী কোনো রকমে কান্না চেপে সোফায় বসে পড়লেন। অঞ্জনবাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবতেও পারেননি তার মামাই আজ এক মুহূর্তে এইভাবে সাজানো সংসারটাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেবে। বাড়ির পরিস্থিতি এখন তপ্ত কড়াইয়ের মতো, যেখানে প্রতি মুহূর্তে অশান্তির ফোড়ন পড়ছে। ঐন্দ্রিলা আর অঞ্জনবাবুর কথা বন্ধ, শুধু মাঝে মধ্যে বারুদের মতো 2-1টা বাক্য বিনিময়। ওদিকে সুদীপ্তও নিজেকে গুটিয়ে নিয়েছে। ফোনের ওপাশে ওর নির্লিপ্ত উত্তরগুলো ঐন্দ্রিলাকে আরও খেপিয়ে তুলেছে। ও বুঝতে পারছে দুই পক্ষই ওর পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে। সেদিন সকালে ঐন্দ্রিলা আর নিজেকে সামলাতে পারল না। আলমারি খুলে 2-1টা জামা কাপড় বের করে ট্রলি ব্যাগে ভরে ফেলল। ল্যাপটপ, ট্যাবলেট, হার্ড ড্রাইভ সব ব্যাগে গুছিয়ে নিয়ে ও যখন ড্রয়িং রুমে এলো, সুমিতা দেবী আঁতকে উঠলেন। এ কি, এসব কি মামাই? কোথায় যাচ্ছিস এই অসময় ব্যাগ গুছিয়ে? ঐন্দ্রিলা রাগী গলায় বলে উঠল, এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি মা। এখানে থাকলে আমার মেন্টাল হেলথ শেষ হয়ে যাবে। আমি সুদীপ্তর ফ্ল্যাটে যাচ্ছি, আজ থেকে ওখানেই থাকবো। অঞ্জনবাবু ঘরেই ছিলেন। মেয়ের কথা শুনে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। তোমার কি মাথা একদম গেছে ঐন্দ্রিলা? বিয়ের আগে একটা পরপুরুষের ঘরে গিয়ে থাকবে?
আমাদের একটা সামাজিক সম্মান আছে, বংশের একটা মর্যাদা আছে। খানিকটা বিদ্রুপের মতো বলে উঠল ঐন্দ্রিলা। সোশ্যাল স্ট্যাটাস? সিরিয়াসলি বাবা, তোমাদের এই সোসাইটি কি আমার প্রতি মাসের প্রয়োজনীয় বিলগুলো মিটিয়ে দেয়? নাকি সুদীপ্তর শরীর খারাপ হলে ওরা এসে ইনসুলিনটা দিয়ে যায়? মর্যাদা তো সেদিনই ধুলোয় মিশে গেছে যেদিন তুমি একটা অসুস্থ ছেলেকে তার অসহায়তার জন্য রিজেক্ট করেছো। কিন্তু মামাই লোকে কি বলবে বলতো? এখনো বিয়ে হয়নি, একটা ছেলে আর একটা মেয়ে এক ছাদের নিচে, লোকে তো ছিছি করবে বল। সমাজ এটা কোনো দিন মেনে নেবে না। ঐন্দ্রিলা ব্যাগটা নিজের কাঁধে তুলে নিল, তারপর বলল, মা, সমাজ আর লোকের কথা নিয়ে না পড়ে থেকো না। আমরা 2026-এ দাঁড়িয়ে আছি। একটা ছেলে আর মেয়ে একসঙ্গে থাকা মানেই তোমরা যা নোংরা ইঙ্গিত করছো সেটা নয়। সুদীপ তো অসুস্থ, ওর এখন কে আর দরকার? ও তোমাদের ওই ফালতু ইগো আর সম্মানের দোহাই দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে, আর আমি সেটা হতে দেব না। লিভ ইন করা কোনো ক্রাইম নয়, আর আমার কাছে এটা লিভ ইনও নয়। একটা অসুস্থ মানুষের প্রয়োজনে তার পাশে দাঁড়ানো, যাকে আমি চিনতাম না, কিন্তু তোমাদের কারণেই আজকে সে আমার ভালো বন্ধু হয়ে উঠেছে। 18 বছর বয়স পেরিয়েছে ঐন্দ্রিলা, অর্থনৈতিকভাবেও স্বাধীন। মেয়েকে জোর করে বাড়িতে আটকে রাখা তো যাবেই না। অঞ্জনবাবু ভয় পেলেন, মেয়েকে বাড়িতে আটকে রাখার মতো কোনো কথা উনি খুঁজে পেলেন না কি বলবেন। অবশেষে রাগে কাঁপতে কাঁপতে কোনো রকমে বললেন, আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। তুমি জানো না তুমি কি ভুল করছো। ঐন্দ্রিলা দরজার দিকে এগিয়ে গিয়েছিল, বাবার কথা শুনে থমকে দাঁড়ালো, তারপর বলল, আহা, ভুল আমি করছি না বাবা, ভুল তোমরা করছো। তোমরা ভালোবাসার চেয়ে ইগোকে বড় করে দেখছো। আর হ্যাঁ, সুদীপ্ত যদি আমাকে বাড়িতে ঢুকতে নাও দেয় তাতেও আমার কিছু যায় আসে না। আমি যথেষ্ট রোজগার করি, একা একা থাকতে পারবো। তোমাদের এই আইডিয়াল ফ্যামিলি ইমেজটা নিয়ে তোমরা সুখে থাকো। ঘন ঘন কলিং বেলের শব্দটা শুনে সুদীপ তো একটু অবাকই হয়েছিল। সকালবেলা তো কাজের দিদি কাজ করে চলে গেছেন, তাহলে এই অসময়কে? দ্রুত দরজাটা খুলেই চমকে উঠল সুদীপ্ত। একেবারে লাগেজ পত্র নিয়ে দাঁড়িয়ে ঐন্দ্রিলা। এই কি তুমি এই সাত সকালে ব্যাগপত্তর নিয়ে? হঠাৎ কোনো ট্রিপে যাচ্ছ নাকি? ব্যস্ত হয়ে বলে উঠল ঐন্দ্রিলা। হ্যাঁ, ট্রিপেই, তবে সেটা তোমার এই শান্তিনিকেতনে। সরো সরো সরো, ব্যাগগুলো রাখতে দাও তো, বুকেই যাচ্ছে। সুদীপ্তকে প্রায় ঠেলে দিয়েই ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ল ঐন্দ্রিলা। আরে আরে, ভেতরে ঢুকছো কোথায়? আরে এই ব্যাগগুলো এখানে কেন রাখছো? ঐন্দ্রি, জাস্ট লিসেন টু মি। ঐন্দ্রিলা পাত্তাই দিল না, সোজা গিয়ে বসে পড়ল সোফায়। শোনো মিস্টার ম্যানেজার, অনেক লিসেনিং হয়েছে। বাবার বাড়িতে অশান্তি করে ইস্তফা দিয়ে আমি চলে এসেছি। আজ থেকে আমি এখানেই থাকছি। দিস ইজ মাই নিউ অফিস কাম রেসিডেন্স। সুদীপ্তর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কি? ইম্পসিবল! না 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 না, এটা তো সম্ভবই নয়। আমাদের বিয়ে হয়নি, সমাজ আছে। তোমার বাবা জানলে, মাগো, হার্ট অ্যাটাক করবেন। একটা আনম্যারিড মেয়ে এভাবে কোনো একটা আনম্যারিড ছেলের ফ্ল্যাটে একসঙ্গে থাকতে পারে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইটস নট লিগাল, মানে এথিক্যালি উই আর গোয়িং টু বি রং। ঐন্দ্রিলা এসবের কোনো পাত্তাই দিল না, নিচু হয়ে জুতোর ফিতেটা খুলতে খুলতে বলে উঠল, ওহ প্লিজ প্লিজ সুদীপ্ত, তোমার ওই এথিক্স না ড্রয়ারে ভরে রাখো। আমরা লিভ ইন করছি না, আমি এখানে বলতে পারো জাস্ট রিফিউজি হিসাবে এসেছি। আর তাছাড়া তুমি তো এখন অসুস্থ, তোমার একজন ফুল টাইম নার্সও তো দরকার। ধরে নাও আমি নার্স কাম এন্টারটেইনার। কি এই যুক্তিটা মানতে কষ্ট হবে না তো? স্যাটিসফাই? এরপর 15 মিনিটের মধ্যেই সুদীপ্তর মিউজিয়ামের মতো গোছানো ফ্ল্যাটটা রণক্ষেত্রে পরিণত হলো।
ল্যাপটপ চার্জার একদিকে, মেকআপের কিট একদিকে, ডাইনিং টেবিলের ওপর নিজের পার্স, ঘড়ি, কানের দুল সব ছড়িয়ে দিল ঐন্দ্রিলা। লাগেজ থেকে নিজের একটা ড্রেস বার করে ছুটল ওয়াশরুমের দিকে। তারপর ফিরে এসে ভেজা টাওয়ালটা এমনভাবে ছুঁড়ল যেটা সোজা গিয়ে পড়ল সুদীপ্তর অফিসের একটা ফাইলের উপর। ঐন্দ্রি, ওটা আমার অফিসের ফাইল, ওটার ওপর ভেজা তোয়ালে কে রাখে? উফ, সব এলোমেলো করে দিল। এদিকে ঐন্দ্রিলার পেয়েছে তখন ভীষণ খিদে। ওহ, এসব ফাইল টাইল পরে হবে, আগে কিছু খেতে দাও তো। সকাল থেকেই যুদ্ধের চক্করে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, খিদে আমার মাথায় কাজ করছে না। সুদীপ্ত দেখলো মেয়েটার মাথা গরম হয়ে গেছে। এই অবস্থায় তর্ক করলে ফ্ল্যাটের জিনিসপত্র শিওর ভাঙচুর শুরু করে দেবে। একে আগে শান্ত করাটা দরকার। রান্নাঘরে যাওয়ার প্ল্যান করলো সুদীপ্ত, তবে শর্ত দিয়ে গেল যতক্ষণ রান্নাঘরেও রান্না করবে ততক্ষণ ড্রয়িং রুমে কিচ্ছু করা যাবে না, চুপটি করে বসে থাকতে হবে। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই রান্না সেরকম কিছু করা নেই। তাই চটপট হাতের কাছে ইনস্ট্যান্ট নুডলস ছিল, সেটাই তৈরি করে ফেললো সুদীপ্ত। তারপর সেটা গুছিয়ে নিয়ে বেরিয়ে আসতে যেতেই থমকে দাঁড়ালো। ঐন্দ্রিলা ড্রয়িং রুমে একটা কনসার্ট শুরু করে দিয়েছে। ব্লুটুথ স্পিকারটা সুদীপ্তর টেবিলের ওপর রেখে সেখানে একটা হাই বিট মিউজিক চালিয়ে দিয়েছে। বেসের চোটে সুদীপ্তর শৌখিন ফুলদানিগুলো একেবারে কাঁপছে। সুদীপ্ত তাড়াতাড়ি করে দৌড়ে এলো। ঐন্দ্রিলা, স্টপ ইট! আরে বন্ধ করো এটা! পাগল নাকি? আমার আমার এই পাশের ফ্ল্যাটে না একজন হার্টের পেশেন্ট আছেন, নিচে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি থাকেন। আরে বাবা, এরা তো আমাকে কালই ফ্ল্যাট ছাড়া করবে। মিউজিকটা কমিয়ে দিল ঐন্দ্রিলা। তারপর বিরক্ত হয়ে বলল, ওহ, সত্যি সুদীপ্ত, তুমি না ভীষণ বেরঙিন। মিউজিক ছাড়া কেউ বাঁচে নাকি? পাশের বাড়ির লোক শুনলে শুনুক, ফ্রিতে এন্টারটেনমেন্ট পাচ্ছে। কি দারুণ কথা, ফ্রিতে এন্টারটেইনমেন্ট পাচ্ছে। হ্যাঁ, সে তো পাচ্ছেই, কারণ কাল যখন এসে হিড় হিড় করে আমায় টানতে টানতে পুলিশ নিয়ে যাবে তখন তো ওদের এন্টারটেনমেন্ট হবেই। এসব আমার ফ্ল্যাটে চলবে না, প্লিজ সাইলেন্স। ওকে ডিল, আমি সাউন্ড আর বাড়াবো না, একদম মিউজিক কমিয়েই দেবো। কিন্তু একটা কন্ডিশন আছে, তোমায় এখনই আমার সঙ্গে একটু নাচতে হবে, জাস্ট 1 মিনিট। ঘাবড়ে গেল সুদীপ্ত। শেষে কিনা নাচতে হবে? হ্যাঁ, মানে আমি আমি মানে সুদীপ্ত চ্যাটার্জি, একটা একটা গভর্নমেন্ট ব্যাংকের ম্যানেজার, এই বাঁদর নাচ নাচবো? অসম্ভব, ইম্পসিবল। শোনো, নাচটা আমার কাজ নয়, নাচতে আমি পারি না, আর আমি নাচতে চাইও না। ওকে, নো প্রবলেম, তাহলে ভলিউম আবার ফুল করছি। এই 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 প্লিজ 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 ডোন্ট ডু দ্যাট, প্লিজ। এরম করে না। শোনো, এই তোমার খিদে পেয়েছে বললে না এক্ষুনি, এই দেখো তোমার তোমার ফেভারিট মশালা ম্যাগি আমি বানিয়ে এনেছি, চিজ আর বাটার একদম ভরপুর দিয়েছি, টপ নচ। একবার শান্ত হয়ে প্লিজ এটা খেয়ে নাও। ম্যাগি? ইয়েস, দাও দাও, তাড়াতাড়ি দাও। বাঁচার এর থেকে ভালো উপায় ছিল না। চটপট 1 চামচ ম্যাগি মেয়েটার মুখে ঢুকিয়ে দিল সুদীপ্ত। তুমি ব্যাংকে না গিয়ে কোনো ক্যাফে খুললে না বেশি সাকসেসফুল হতে সুদীপ্ত বাবু। কিন্তু মনে রেখো, ম্যাগি খেয়ে কিন্তু আমি বাড়ি যাচ্ছি না। আমার ব্যাগ আর আমরা দুজনেই এখানেই থাকবো। নিজে হাতে ওকে খাইয়ে দিতে শুরু করলো সুদীপ্ত, আর মনে মনে ভাবল, খেয়ে নাও আগে, তারপর দেখছি তোমাকে কিভাবে ট্যাক্সিতে তোলা যায়। ম্যাগির প্লেটটা চেটে পুটে পরিষ্কার করে ঐন্দ্রিলা যখন তৃপ্তির ঢেকুর তুলল, সুদীপ্ত তখন সামনের চেয়ারে বসে একদম গম্ভীর মুখে প্রস্তুতি নিচ্ছে ওকে বোঝানোর জন্য। কি পেট ভরেছে? এবার মন দিয়ে শোনো, তোমাদের জেনারেশন আর আমাদের জেনারেশনের মধ্যে একটু তফাৎ তো আছেই। আমরা সমস্ত কিছু আবেগ দিয়ে ভাবি, আর তোমরা ভাবো বাস্তব দিয়ে। কিন্তু বাস্তবটা সত্যিই যে একটু আলাদা।
তোমার বাবা মা এখন দুশ্চিন্তায় মরে যাচ্ছেন। তুমি শান্ত হয়ে এখন বাড়ি ফিরে যাও। আমি প্রমিস করছি, বিকেলে গিয়ে আমি নিজে অঞ্জন স্যারের সঙ্গে কথা বলবো, সত্যি। ঐন্দ্রিলা টিস্যু দিয়ে মুখটা মুছে ফেলল। তারপর একটু কায়দা করে বলল, শোনো ম্যানেজার বাবু, লোন রিকভারি করা সহজ হতে পারে, কিন্তু আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরানো ইম্পসিবল। আমি থাকছি মানে থাকছি, আর কথা বাড়িও না, বোর লাগছে। উফ, ঠিক আছে, তর্কে জিতেছ তুমি। ক্লিয়ার? শান্তি? শোনো, এবার আমাকে ব্যাংকে বেরোতে হবে। দুপুরের দিকে একটা কাজ রয়েছে, একটা কনফারেন্স আছে। তুমি ততক্ষণ প্লিজ এই ফ্ল্যাটটা আর এলোমেলো করো না, আর আমি ফেরার সময় তোমাকে ড্রপ করে দেব। আবার সেই বাড়ি যাওয়ার কথা? যাও তো, ফ্রেশ হয়ে নাও। তোমার ওই অফিসিয়াল গম্ভীর মুখটা নিয়ে না ব্যাংকে যাও। আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। মিনিট 15 মধ্যেই রেডি হয়ে চলে এলো সুদীপ্ত। তারপর আরও একবার বোঝানোর চেষ্টা করলো। ঐন্দ্রি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, চাবিটা ডাইনিং টেবিলে থাকবে। বেরোনোর সময় দরজাটা মনে করে লক করে দেবে। বাই বাই সুদীপ্ত, অনেক জ্ঞান দিয়েছ, এবার কাজে যাও। তোমার ব্যাংকের ক্লায়েন্টরা বোধ হয় তোমার ওই চশমা আর গোমড়া মুখটা দেখার জন্য চাতক পাখির মতো বসে আছে। যাও যাও, লেট হয়ে যাচ্ছে তো। কি জ্বালাতন! দেখো, এটা কিন্তু সিরিয়াসলি ঠিক হচ্ছে না। উফ, চলো চলো, কুইক কুইক। ব্যাংকের ম্যানেজার বলে কথা, পাংচুয়ালিটি কোথায়? আমি তোমার ঘর পাহারা দিচ্ছি, কেউ চুরি করবে না। যাও 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 যাও। ডিসগাস্টিং। প্রায় ঠেলে ওর বাড়ি থেকে ওকে বের করে দিল ঐন্দ্রিলা। সুদীপ্ত বিরক্ত হয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। কিন্তু চিন্তা তো একটা হচ্ছেই, মেয়েটা একা ফ্ল্যাটে থাকবে। তার থেকেও বড় কথা, অঞ্জনবাবু কি ভাবছেন। বিকেলের শেষ আলোটা সুদীপ্তর ফ্ল্যাটের ড্রয়িং রুমে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। দরজাটা ভেতর থেকে লক করা, কিন্তু প্রয়োজনে বাইরে থেকে খোলাও যায়। তাই চাবিটা দিয়ে বাইরে থেকে দরজাটা খুলে ঘরে ঢুকলো সুদীপ্ত। কিন্তু ঘরে ঢুকে সোফায় আধশোয়া হয়ে ঐন্দ্রিলাকে ল্যাপটপে ডুবে থাকতে দেখে একটা ঢোক গিলল সুদীপ্ত। সেন্টার টেবিলের ওপর ওর মসৃণ পা দুটো তোলা, পরনে একটা ওভারসাইজড সাদা শার্ট আর ডেনিম শর্টস। ওর এলোমেলো করে বাঁধা চুলের গোছা আর ঠোঁটে কামড়ে ধরা পেন্সিলটা ওকে একাধারে বুদ্ধিমতী আর ভীষণ আবেগময়ী করে তুলেছে। জানলার ঝাপসা আলোয় ঐন্দ্রিলার এই রূপ দেখে সুদীপ্তর বুকের ভেতরটা যেন ওলট পালট হয়ে গেল। শুকনো ঢোক গিলে মনে মনে ভাবল, এই মেয়েটা বোধহয় মেরেই ফেলবে। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে শেষমেশ সুদীপ্ত বলল, এ কি? তুমি তুমি এখনো কাজ করছো? মানে বাড়ি যাওনি? সুদীপ্তর গলার স্বর শুনে ঐন্দ্রিলা প্রায় লাফিয়ে উঠল। পেন্সিলটা ফেলে দিয়ে ছুটে এসে সুদীপ্তকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সুদীপ্ত অপ্রস্তুত হয়ে হাত দুটো দুপাশে ছড়িয়ে রাখল। কিন্তু ঐন্দ্রিলার শরীরের উষ্ণতা ওর সব যুক্তি কেমন যেন গুলিয়ে দিচ্ছে। এত দেরি করলে কেন? আমার কত খিদে পেয়েছে জানো, সুইগি করেছিলাম, সে খাবার তো কখন হজম হয়ে গেছে। যাও যাও, চট জলদি একটু ডিনারের আয়োজন করো তো, আজ অনেক গল্প আছে তোমার সাথে। ঐন্দ্রিলার চোখে অদ্ভুত একটা নেশা আছে। সুদীপ্ত চেয়েও ওকে নিজের থেকে আলাদা করতে পারল না। যথাসম্ভব গম্ভীর স্বরে বোঝানোর চেষ্টা করল, এটা ঠিক হচ্ছে না ঐন্দ্রি। শোনো না, শোনা মেয়ে আমার, প্লিজ বাড়ি চলে যাও। এভাবে একই ফ্ল্যাটে থাকাটা ঠিক নয়। আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। লোকে জানলে, এই পাড়ার লোকে, ফ্ল্যাটের লোকে জানলে কি বলবে বলো তো? ঐন্দ্রিলা যেন আরও একটু কাছে সরে এলো। তারপর গভীর চোখে ওর দিকে তাকালো। শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে বলল, কেন?
তোমার কি নিজের ওপর কন্ট্রোল নেই যে বারবার বাড়ি পাঠিয়ে দিচ্ছ? ভয় পাচ্ছ বুঝি? এই, বাজে বকো না কিন্তু। আরে বাবা, বাজে নয়, বাস্তব বলছি। অবশ্য আমি যা হট, তাতে তোমার মতো ব্যাচেলর ম্যানেজারের নিজেকে কন্ট্রোল করা সত্যি কঠিন। তবে শোনো সুদীপ্ত বাবু, তুমি যদি একটু আধটু দুষ্টুমি করতে চাও, আমার কিন্তু মোটেও আপত্তি নেই। আমাদের ভালোবাসা কি একটা আইনি সই বা কয়েকটা মন্ত্রের ওপর ডিপেন্ডেন্ট বলো? মনে মনে তো আমাদের বিয়ে হয়েই গেছে, তাই না? ঐন্দ্রিলার কথা শুনে চোখগুলো কেমন যেন কড়কড় করে উঠল সুদীপ্তর। ওর কপালে আলতো একটা চুমু দিয়ে বিষণ্ণ স্বরেও বলল, কিন্তু স্যার, না মানে দেখো, অঞ্জন স্যার কোনো দিন রাজি হবেন না, তাই না ঐন্দ্রি? ঐন্দ্রিলা সামান্য হাসল। তারপর সুদীপ্তকে আশ্বস্ত করে বলল, একটু বিশ্বাস রাখো আমার ওপর, সব ঠিক হয়ে যাবে। আর আমি প্রমিস করছি, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। কিন্তু ঐন্দ্রিলা, দেখো, তোমার বাবা মা যদি রাজি না হন, আমি কিন্তু সত্যিই তোমাকে বিয়েটা করতে পারবো না। না মানে এটা আসলে আমার শিক্ষা, আমার আদর্শ, আমার শিক্ষা, আমার জ্ঞান আমাকে এই ধরনের কাজ করতে বাধা দেয়, তাই তো ম্যানেজার বাবু? হ্যাঁ, ওটাই। ওহ, সারাদিন এত জ্ঞান তুমি কি করে দাও সুদীপ্ত? আমি আছি বর্তমানে, আর তুমি পড়ে আছো সেই ঋষি মুনিদের যুগে। চলো তো এখন ওসব নীতিবাক্য একটু ফ্রিজে তুলে রাখো, আগে ডিনারের ব্যবস্থা করো, খিদে পেয়েছে তোমার। ডাইনিং টেবিলের ওপরের আলোটা টিমটিম করে জ্বলছে। এটাও অবশ্য ঐন্দ্রিলার পছন্দ। এদিকে টেবিলে রাখা খাবারগুলো ক্রমশ ঠান্ডা হচ্ছে। ঐন্দ্রিলা সুদীপ্তর দিকে তাকিয়ে দেখল, মানুষটা বোধহয় অপরাধ বোধে ভুগছে। খাবার নিয়ে নাড়াচাড়া করছে সমানে। ঐন্দ্রিলা আচমকাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা গিয়ে বসে পড়ল সুদীপ্তর কোলে। সুদীপ্ত খানিকটা ভয় পেয়ে চমকে উঠল। ঐন্দ্রিলা সুদীপ্তর কপালে হাত রেখে খুব নরম গলায় বলল, এত চিন্তা করছো কেন ম্যানেজার বাবু? তোমার সম্মানহানি করব না, প্রমিস করছি। যতদিন না বিয়ে হচ্ছে আমি আমার লাইন অফ কন্ট্রোল মেনটেন করব। আমি শুধু তোমার পাশে থাকতে এসেছি। সুদীপ্ত ঐন্দ্রিলার চোখের দিকে তাকাতে পারছে না, গলাটা ক্রমশ শুকিয়ে আসছে। আহা, তুমি জেদ করছো ইন্দ্রি, এর ফল কিন্তু ভালো হবে না। ঐন্দ্রিলা কিন্তু কোলে বসেই স্থির নেই, সমানেই বিরক্ত করে যাচ্ছে সুদীপ্তকে। কখনো চুল ধরে টানছে, নাক ধরে টানছে, আবার কখনো শার্টের বোতামগুলো খুলে দিচ্ছে। কি করছো বলো তো? আমি চাইলেই তোমায় জোর করে ফ্ল্যাট থেকে বের করে দিতে পারি, কিন্তু কিন্তু ওই আমার আদর্শ, আমার নীতি আমাকে সেটাও করতে আটকাচ্ছে। তাই আমাকে বের করে দেবে তুমি? পারবে আমাকে বের করে দিতে ম্যানেজার বাবু? সুদীপ্ত বিরক্ত হয়ে উঠল। মেয়েটা কিছুতেই বুঝতে পারছে না সুদীপ্তর পক্ষে আর বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখা সম্ভব নয়। মেয়েটাকে যেও নিজের থেকেও বেশি ভালোবাসে। আহা, তুমি যেটা করছো সেটা কিন্তু আমি একেবারেই পছন্দ করছি না। কথাটা শুনে বড্ড কষ্ট হলো ঐন্দ্রিলার। ও তো সামান্য মজা করছিল। দ্রুত কোল থেকে নেমে পড়ল। তারপর বলে উঠল, বোধহয় ভুলই করছিলাম। তোমাকে এতটা বিশ্বাস করে তোমার এখানে চলে আসাটা আমার একদম ঠিক হয়নি। তোমার এই ফ্ল্যাটটা আমি নিজের বলে ভেবেছিলাম এখানে থাকলে বাড়ির অভাবটা অন্তত, কিন্তু এখন বুঝতে পারছি তোমার নীতি আদর্শ আমার ভালোবাসা বা সম্মানের থেকেও অনেক বড়। ঠিক আছে, তুমি যখন চাও আমি চলে যাব, এক্ষুনি চলে যাব। চমকে উঠল সুদীপ্ত। ভাবল মেয়েটা কি সত্যি বেরিয়ে যাবে। ঐন্দ্রিলাও তড়ি ঘড়ি নিজের ব্যাগের দিকে এগিয়ে গেল। প্লিজ ঐন্দ্রিলা, এসব কি করছো বলো তো? এটা করো না। শোনো,
ঠান্ডা মাথায় আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। সুদীপ্ত এগিয়ে গিয়ে ঐন্দ্রিলাকে দাঁড় করালো। তারপর ওর কাঁধে হাত দিয়ে ওকে বলল, শোনো, স্যার আমাকে আজকে কল করেছিলেন। হ্যাঁ, কল করেছিলেন। উনি চান না আমরা এভাবে একসাথে থাকি, বুঝতে পেরেছো? স্যার স্যার স্যার, তুমি কি স্যারের কথা ভেবেই আমাকে বিয়ে করতে চেয়েছিলে শুধু? আলাদা করে আমার মধ্যে তুমি কিছু খুঁজে পাওনি? এখন আমার মনে হচ্ছে ভুল আমারই। তুমি আমায় কোনোদিন সেভাবে অ্যাকসেপ্টই করতে পারোনি। আমি তোমাকে শুধু শুধু এতটা... হ্যাঁ, তুমি হয়তো ভাবছো ঐন্দ্রিলা কতটা নির্লজ্জ। নিজের পরিবার ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আবার নিজের মুখে ভালোবাসার কথাও বলছি। তোমার হয়তো মনে হচ্ছে আমাদের জেনারেশনটা খুব বেহায়া, কিন্তু কি বলতো, পেটে খিদে আর মুখে লাজ আমার আসে না। ভালোবাসি কথাটা চিৎকার করে বলতে আমি লজ্জা পাই না। যেখানে নিজের সম্মান নেই সেখানে আমি থাকিও না। আরে ঐন্দ্রিলা, তুমি এসব কেন বলছো? আমি জানি যে তুমি আসলে... তুমি কিচ্ছু জানো না। তোমরা সবাই আমাকে ছোট বাচ্চা ভাবো। তুমি বলো, আমি কি বিয়ে করতে চেয়েছিলাম? বাবা জোর করে তোমার সাথে আমায় বেঁধে দিল। তারপর তুমি আমাকে ইমপ্রেস করতে উঠে পড়ে লাগলে। মানুষ হিসাবে ভালো বলে আমি তোমার উপর দুর্বল হলাম। আর যখন আমি স্বপ্ন দেখতে শুরু করলাম তখন তোমরা দুজনে মিলে ডিসিশন নিলে। বাবা বলল বিয়ে দেব না, আর তুমি বললে বাবার অমতে বিয়ে করবে না। আচ্ছা সত্যি করে বলো তো, আমার মতামতটা কবে গুরুত্ব পেল? তোমরা যা খুশি আমাকে নিয়ে করবে আর আমি সেটা মেনে নেব। ঐন্দ্রিলা, তুমি ভুল বুঝছো, মাথা গরম করছো শুধু শুধু। আমি মাথা গরম করিনি, আমি লজিক্যাল কথা বলছি। সুদীপ্ত, তুমি হয়তো ঠিকই, আমার এখানে থাকাটা ভুল হচ্ছে। তোমার কাছে বিয়ে নামক সোশ্যাল স্ট্যাম্পটা বড্ড বড়, কিন্তু আমার কাছে আমার ভালোবাসাটাই সব। তবে যেখানে তুমি আমাকে মেনে নিতে পারছো না সেখানে আমি থাকবো না। আফটার অল প্রপার্টিটা তো তোমার, না? ঐন্দ্রিলা, আমি কিন্তু একেবারেই এসব ভেবে কথাগুলো বলিনি। এটা এটা তোমারও বাড়ি, তুমি চাইলেই থাকতে পারো। আমি শুধু স্যার আর... সুদীপ্ত, তোমার স্যার আর তোমার সম্পর্ক নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই। তোমরা একে অপরকে সম্মান করো, শ্রদ্ধা করো, সেটা নিয়েই থাকো। প্লিজ আমাকে আর বিরক্ত করো না। অনেক রাত হয়েছে, এখন বাইরে বেরোনোটা সেফ নয়। এই একটা রাত একটু ম্যানেজ করো, সকাল হলেই আমি চলে যাব। কথাগুলো বলেই ঐন্দ্রিলা দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার আওয়াজটা সুদীপ্তর কানে তীরের মতো বিঁধল। সুদীপ্ত স্তব্ধ হয়ে ডাইনিং টেবিলের কাছেই দাঁড়িয়ে রইল। ভাবতে থাকলো 22 বছরের মেয়েটা কতখানি কনফিডেন্ট আর স্পষ্টবাদী। নিজের মনের কথাটা কত সুন্দর করে গুছিয়ে বলতে পারল। অথচ সুদীপ্ত আদর্শবাদী আর আবেগ নিয়ে চলতে গিয়ে সঠিক সিদ্ধান্তটাই নিতে পারছে না। ও কি সত্যিই ঐন্দ্রিলাকে নিজের করে নিতে ভয় পাচ্ছে, নাকি সমাজের চোখে হিরো সাজার নেশায় ও নিজের রক্ত মাংসের ভালোবাসাটাকেই বলি দিচ্ছে? সুদীপ্তর খুব ইচ্ছা করল ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে ঐন্দ্রিলাকে একবার বলতে, একবার বিশ্বাস করো ঐন্দ্রি, আমি আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু বলতে পারল না। ওর তথাকথিত শিক্ষা ওকে পাথরের মতো এক জায়গায় দাঁড় করিয়ে রাখল। বাইরে তখন মধ্যরাত, শহরের আলোগুলো দূরে তারার মতো ঝিকমিক করছে। ঐন্দ্রিলা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রাতের ঠান্ডা হাওয়াটা অনুভব করছে। ঘরের ভেতরের সব আলো নিভিয়ে দিয়েছে, শুধু বারান্দার কোণে একটা নীলচে অন্ধকার খেলা করছে। সুদীপ্ত অনেকক্ষণ চুপ করে ঘরে দাঁড়িয়েছিল। ঐন্দ্রিলার ওই কথাগুলো ওর ভেতরের সব আদর্শের পাহাড় যেন ধসিয়ে দিচ্ছে। বুঝতে পারছে নিয়ম আর শিক্ষার দোহাই দিয়ে ও আসলে নিজের ভালোবাসার মানুষটাকেই কষ্ট দিচ্ছে। খুব ধীর পায়ে বারান্দায় গিয়ে ও দাঁড়ালো। ঐন্দ্রিলা বুঝতে পেরেও নড়ল না। সুদীপ্ত পিছন থেকে আলতো করে 2 হাত দিয়ে ঐন্দ্রিলার কোমরটা জড়িয়ে ধরল। ঐন্দ্রিলা প্রথমে একটু শক্ত হয়ে গিয়েছিল, পরক্ষণেই সুদীপ্তর পরিচিত গায়ের গন্ধে ও শিথিল হয়ে এলো। কি অভিমান কমালে কি
খুব ক্ষতি হয়ে যাবে নাকি? ঐন্দ্রিলা কথা বলল না, শুধু গ্রিলটা আরো শক্ত করে ধরল। ওর চোখের কোণে জল চিকচিক করে উঠল। আমি হয়তো বড্ড বেশি সেকেলে ঐন্দ্রি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে হারানোর ভয়টা আমার আদর্শের চেয়েও অনেক বড়। তুমি ঠিকই বলেছ, আমি না পেরেছি তোমার বাবার যোগ্য ছাত্র হতে, আর না পেরেছি তোমার যোগ্য প্রেমিক হতে। আমি আজ বড্ড একা হয়ে গেছি। ঐন্দ্রিলা ঘুরে দাঁড়ালো, তারপর সজোরে জড়িয়ে ধরল সুদীপ্তকে। বারান্দার নীলচে অন্ধকারে সুদীপ্তর বুকে মাথা রেখে ঐন্দ্রিলা একটু আশ্রয়ের খোঁজ করল। ঠিক তখনই সুদীপ্ত আড়ষ্ট হয়ে এলো। ঐন্দ্রিলার কাঁধ ধরে আলতো করে নিজেকে ছাড়িয়ে নিল। সুদীপ্তর গলার স্বরে সেই চেনা দ্বিধা আর আদর্শ। না না ঐন্দ্রিলা, আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আজ রাত অনেক হয়ে গেছে, সত্যি এখন বাইরে বেরোনো সেফ নয়। তুমি তুমি আজ রাতটা না হয় এখানেই থেকে যাও। কাল সকালে ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো, মানে স্যারকে না জানিয়ে এভাবে থাকাটা সত্যিই কি ঠিক হচ্ছে? তুমি ভেবো। ঐন্দ্রিলা মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিল। ভাবছিল সুদীপ্ত হয়তো ওর হাতটা ধরবে, কিন্তু সুদীপ্ত যখন আবার সেই একই ঠিক ভুল বিচার করতে শুরু করলো, ঐন্দ্রিলা ধীরে ধীরে মাথাটা নিচু করলো। অভিমানে আর রাগে ওর মাথাটা গরম হয়ে এলো ক্রমশ। ও বুঝতে পারল সুদীপ্ত ওর ভালোবাসার চেয়েও ওর নীতি আর আদর্শকে বেশি গুরুত্ব দিচ্ছে। ঐন্দ্রিলা কোনো উত্তর দিল না। হঠাৎ সুদীপ্তর বুকে দুই হাত দিয়ে সজোরে একটা ধাক্কা মারল। সুদীপ্ত অপ্রস্তুত হয়ে দুপা পিছিয়ে গেল। ইডিয়েট! হঠাৎ এই আঘাতে সুদীপ্ত ঘাবড়ে গিয়েছিল। ঐন্দ্রিলা, এ কি? ঐন্দ্রিলার চোখে তখন আগুন, কণ্ঠস্বর অভিমানী। তুমি তুমি একটা কাওয়ার্ড, স্পাইনলেস, বুঝেছো? কথাগুলো কোনো ক্রমে বলেই ও সোজা হাঁটা দিল সুদীপ্তর বেডরুমের দিকে। সুদীপ্ত চিৎকার করতে থাকলো, ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা, শোনো ঐন্দ্রিলা! সশব্দে দরজাটা বন্ধ করে দিল ঐন্দ্রিলা। চুপ করে দাঁড়িয়ে রইল সুদীপ্ত। কি করল? কি হয়ে গেল? অন্ধকার বারান্দা থেকে আসা ঠান্ডা বাতাসটা এখন ওকে আরো বেশি একা করে দিল। ঐন্দ্রিলা হয়তো দরজার ওপাশে কাঁদছে, আর দরজার এপাশে সুদীপ্ত নিজের আদর্শের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতেই পারছে না কি করা উচিত। ও কি নিজের অজান্তেই জীবনের সবচেয়ে দামি সম্পর্কটাকে চিরকালের মতো হারিয়ে ফেলবে? রাতের শেষ প্রহরটা সুদীপ্তর বারান্দার ওই কাঠের চেয়ারেই কেটে গেল। দুশ্চিন্তা আর অপরাধবোধের চাপে শরীরটা এলিয়ে এসেছিল। খেয়াল হলো যখন ভোরের আলো ফুটছে। চোখ মেলতেই প্রথম মনে পড়ল ঐন্দ্রিলার কথা। এখনো ঘুমোচ্ছে। সুদীপ্ত ধীর পায়ে নিজের বেডরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেবেছিল দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু হাত দিয়ে সামান্য একটু ঠেলা দিতেই খুলে গেল দরজাটা। ভেতরে কেউ নেই। ঐন্দ্রিলার চার্জার, ব্যাগ, ল্যাপটপ কিচ্ছু নেই। সুদীপ্ত সোফায় বসে পড়ল। না, তার মানে চলে গেছে। কিন্তু এবার কি করবে সুদীপ্ত? ফোন করলো ঐন্দ্রিলাকে, কিন্তু ফোন সুইচ অফ। প্রায় 1 ঘন্টা কেটে গেল। বাড়ি পৌঁছেছে কিনা ঐন্দ্রিলা জানার জন্য অস্থির হয়ে উঠল সুদীপ্ত। বাধ্য হয়ে ফোন করলো অঞ্জন বাবুকে। কেন ফোন করেছো সুদীপ্ত? আর কি বাকি আছে? স্যার, স্যার, ঐন্দ্রিলা কি বাড়ি ফিরেছে? ও কিন্তু আমার ফ্ল্যাটে নেই স্যার। ও খুব ভোরেই বেরিয়ে গেছে। হ্যাঁ, ও ফিরেছে। ফিরে এসে ও নিজের ঘর বন্ধ করে দিয়েছে, কারোর সাথে কথা বলছে না। তবে আমাকে একটা কথাও পরিষ্কার জানিয়ে দিয়েছে সুদীপ্ত, তোমার সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। ও নিজের ভুল বুঝতে পেরেছে। স্যার, আমি আসলে ওকে বোঝাতে চেয়েছিলাম,
কিন্তু অনেক বুঝিয়েছ, আর তোমাকে প্রয়োজন নেই। শোনো সুদীপ্ত, আমি ওর বাবা। বাড়ি ফিরে এসেছে, এটাই আমার কাছে বড় কথা। আমি আর চাই না তুমি ওকে ফোন করো বা ওর সাথে কোনো যোগাযোগ রাখো। তুমি আমায় মিথ্যে বলেছো, আর মিথ্যে বলাটা অপরাধ। আশা করছি ভবিষ্যতে আর বিরক্ত করবে না। ফোনটা কেটে গেল। সুদীপ্ত ফোনটা কান থেকে নামাতে ভুলেই গেল। একেবারে কাঠের মতো শক্ত হয়ে বসে রইল। অঞ্জনবাবুর প্রতি ওর যে শ্রদ্ধা ভয় সারা জীবনের তা সম্পদ। আজ সেই মানুষটার কথাই ওর কাছে বিষের মতো মনে হলো। মনে হলো কেন ব্যাংক জয়েন করলো, মনে হলো কেন এই শহরে এলো, কেন ঐন্দ্রিলার সঙ্গে দেখা হলো, কেন বিয়েতে রাজি হয়ে গেল, আর কেনই বা শেষ পর্যন্ত ঐন্দ্রিলার পাশে থাকতে পারল না। মেয়েটা তো চেয়েছিল সমস্ত পরিস্থিতিতে সুদীপ্তর পাশে থাকতে, কিন্তু সুদীপ্তই তো পারল না। মাথাটা নিচু করে ফেলল, চোখ দিয়ে জল পড়তে থাকলো। মনে হলো ফ্ল্যাটটা একদিনের জন্য যেন সংসার হয়ে উঠেছিল, আবার হঠাৎ করেই কেমন যেন নির্জন কবরস্থান হয়ে গেল। নিজের ভালোবাসাকে এখানেই জীবন্ত কবর দিয়েছে ও। কেটে গেছে প্রায় 10 দিন। ঐন্দ্রিলার মধ্যে পরিবর্তন চোখে পড়ার মতো। কারোর সঙ্গে কথা তো বলেই না, সারাদিন নিজের ঘরেই থাকে। প্রয়োজনে 1-2 বার বাড়ি থেকে বেরোয়। খাবার খায় অনলাইনে। বাড়ির খাবার সাধারণত মুখে তোলে না। রাতের দিকে খাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছে। রাত তখন অনেক। ঐন্দ্রিলা ঘরের জানলা দিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলো দেখছিল। উপর হয়ে শুয়েছিল। ল্যাপটপটা খোলাই ছিল, কিন্তু স্ক্রিনের দিকে ওর চোখ নেই। সুমিতা দেবী 1 গ্লাস দুধ আর কয়েকটা বিস্কুট নিয়ে ঘরে ঢুকলেন। মামাই, রাতে তো কিছুই খেলি না মা, এই দুধটুকু খেয়ে নে অন্তত। রেখে দাও মা, পরে খাবো, এখন মুড নেই। মুড নেই বললে কি হয় মামাই? শরীরটা তো দেখ। বাবার ওপর রাগ করে নিজের ক্ষতি করে কি লাভ বলতো? রাগ নয় মা, বিরক্তি। তোমরা যাকে ভালোবাসা বলো, সেটা আসলে একটা পাওয়ার গেম। বাবা নিজের ইগোকে স্যাটিসফাই করছে, আর সুদীপ্ত ওর আদর্শ বাঁচাতে ব্যস্ত। হারলাম শুধু আমি। এখন এই দুধ খেয়ে শরীর ঠিক রেখে কি হবে? একটা রোবটের কি আর বডি মেনটেন করতে হয়? সুমিতা দেবী মৃদু হাসলেন। মেয়ের কষ্টটা উনি উপলব্ধি করতে পারছেন। সুদীপ্ত তোকে ভালোবাসে না এটা ঠিক নয় রে, ও পরিস্থিতির শিকার। আর আমরাও তো নিরুপায়। কি করে অসুস্থ একটা মানুষের হাতে নিজের মেয়েকে তুলে দেব বল? প্লিজ মা, পরিস্থিতির দোহাই আমাকে দিও না। আমার কাছে ভালোবাসার মানে সাথে থাকা, হাত ছাড়া নয়। সুদীপ্ত সেটা পারেনি কারণ ও স্পাইনলেস, আর বাবা হতে দেয়নি কারণ বাবা কন্ট্রোল ফ্রিক। তোমরা সবাই মিলে আমাকে একটা পারফেক্ট ডিসপ্লে পিস বানিয়ে দিলে। মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন সুমিতা দেবী। মনে মনে বলতে থাকলেন, আজকালকার ছেলেমেয়েগুলো সত্যি কেমন যেন অন্যরকম। সব সময় নিজের মতামতটাকেই গুরুত্ব দেয়। একদম একদম প্র্যাকটিক্যাল নয়। ইমোশনের সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, স্বার্থপর। মা কি ভাবছে ঐন্দ্রিলা বুঝতে পারছে, কিন্তু কোনো উত্তরও দিল না। চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল বালিশে। সুমিতা দেবী ঐন্দ্রিলার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে আসতেই অঞ্জনবাবু বলে উঠলেন, খেলো নাকি আজও না খেয়েই ঘুমাবে? না, দুধটুকু ওভাবেই পড়ে আছে। ও এখন আর রাগ দেখায় না গো, বরং ওর ওই শান্ত থাকাটাই আমাকে বেশি ভয় ধরাচ্ছে। বাড়িতে থাকছে অথচ মনে হচ্ছে কোনো পেইং গেস্ট। নিজের ঘরে ওভাবে সারাদিন কি যে কাজ করে, না ডাকলে বেরোয় না, না বললে স্নান করে না। মেয়েটা আমাদের
হাতের বাইরে চলে যাচ্ছে যেন। আমি তোর মঙ্গলের জন্যই চেয়েছিলাম। একটা অসুস্থ ছেলের সাথে জীবন কাটালে ও কি শান্তিতে থাকতো? আমি তোর সুরক্ষাই চেয়েছি। তুমি ওর সুরক্ষা চেয়েছ, কিন্তু ওর আনন্দটা সেটাই কেড়ে নিলে। ও আজ বলছিল ও নাকি আমাদের কাছে একটা ডিসপ্লে পিস ছাড়া আর কিচ্ছু নয়। আজকালকার ছেলেমেয়েরা আমাদের মতো সব মুখ বুজে মেনে নেয় না। দেখো, এভাবে চলতে থাকলে না, মেয়েটাকে আমরা চিরকালের মতো হারিয়ে ফেলব। ও ভেতরে ভেতরে পাথর হয়ে যাচ্ছে। অঞ্জনবাবু দীর্ঘশ্বাস ফেললেন। নিজের মেয়েকে কষ্ট দিতে উনি চাননি। চেয়েছিলেন মেয়েটা সুখী হোক, ভালো থাকুক। কিন্তু মেয়ে যে শেষ পর্যন্ত অঞ্জনবাবুর কথা শুনবে না কিছুতেই, বুঝতে পেরে অবশেষে তিনি নিজের জেদ ছাড়বেন ঠিক করলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে ও যা চায় তাই হোক। বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে চেয়েছিলাম। এখন যদি ওর মনে হয় ও যেটা ঠিক মনে করছে সেটাই ঠিক, তাহলে ওর ইচ্ছেকে আমি সম্মান দেব। আর সত্যি তো, সুদীপ তোর ছেলে তো খারাপ নয়। যাকে, ওর ভাগ্যে যা আছে তাই হবে। অঞ্জনবাবুর মত পাওয়ার পর সুমিতা দেবী আর দেরি করেননি। ঐন্দ্রিলাকে কিছু না জানিয়েই সোজা পৌঁছে গেছেন সুদীপ্তর ফ্ল্যাটে। কলিং বেলের শব্দে দরজা খুলতেই সুদীপ্ত তো অবাক। আরে কাকিমা, আপনি এই সময়? আসুন আসুন, ভেতরে আসুন প্লিজ। সুমিতা দেবী ভেতরে ঢুকে দেখলেন ঘরটা বেশ পরিপাটি, কিন্তু সুদীপ্তর মুখের হাসিটা আর প্রাণবন্ত নেই। সুদীপ্ত মাথা নিচু করে বলল, স্যার, স্যার কেমন আছেন? ঐন্দ্রিলা, ও কি এখনো আমার উপর খুব রেগে আছে, তাই না? ওর কথা আর বলো না বাবা। মেয়েটা মেয়েটা আমার জ্যান্ত পাথর হয়ে গেছে। আজ অঞ্জন নিজে আমায় পাঠালো তোমার কাছে। ওর ভুল বুঝতে পেরেছে সুদীপ্ত। আমি আজ আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে এসেছি। কিন্তু কিন্তু কথা দাও, ওকে তুমি খুব সুখে রাখবে। ও বড্ড জেদি, কিন্তু খুব একা হয়ে গেছে। সুদীপ্ত চশমাটা খুলে নিয়ে চোখটা মুছে নিল। তারপর কোনো ক্রমে বলল, বিশ্বাস করুন কাকিমা, আমি নিজের থেকেও বেশি ওর খেয়াল রাখব। ওকে আর কোনোদিন আমি কাঁদতে দেব না। ধরা গলায় বলে উঠলেন সুমিতা দেবী। না না সুদীপ্ত, শুধু ওর নয়, তোমাকে নিজেরও খেয়াল রাখতে হবে বাবা। তোমার শরীর ভালো না থাকলে ও তো ভালো থাকবে না। তোমাকে আমরা বরাবরই খুব বিশ্বাস করি। অঞ্জন অঞ্জন একটু কড়া মানুষ, কিন্তু ও তোমাকে ছেলের মতোই দেখে। আমি জানি কাকিমা। ঐন্দ্রিলা কি জানে আপনি এখানে এসেছেন? না না, ও কিছুই জানে না। কাকিমা, আমি কি একটা রিকোয়েস্ট করতে পারি? ওকে খবরটা আমি নিজে দিতে চাই। ও হয়তো এখনো আমায় ব্লক করেই রেখেছে। আমি চাই ও সারপ্রাইজটা সরাসরি আমার থেকেই পাক। সুমিতা দেবী সামান্য হাসলেন, তারপর বললেন, সে তোমরা দুটিতে মিলে যা পারো করো। আমরা আমাদের কর্তব্য করে দিয়েছি, বাকিটা তোমাদের হাতে। ঐন্দ্রিলার কিছুতেই ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করতেই থাকছে। মনে মনে ভাবছে, ধুর, এইভাবে একা একা থাকতে দম বন্ধ হয়ে আসছে। কারোর সঙ্গে কথা বলতে পারছে না, একটু আনন্দ মজা করতে পারছে না। তাই আজ ঠিক করেছে, যা থাকে কপালে, একটা ব্লাইন্ড ডেটে ও যাবেই। অন্তত কোনো অচেনা মানুষের সঙ্গে কথা বললে মনটা যদি একটু হালকা হয়। ও যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করছে, ঠিক তখনই ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা অপরিচিত নাম্বার। ট্রু কলারে দেখাচ্ছে কোনো একটা ব্যাংকের নাম। ঐন্দ্রিলা ভ্রু কুঁচকে ভাবতে থাকল,
এত রাতে ব্যাংক থেকে ফোন, নিশ্চয়ই কোনো ইন্স্যুরেন্স বা লোনের অফার। বিরক্ত হয়ে ফোনটা কেটে দিতে গিয়েও কি মনে করে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি সিটি ব্যাংক থেকে কথা বলছি। আপনার অ্যাকাউন্টে একটা বড় সড়ো গন্ডগোল ধরা পড়েছে, সেটা মেটাতে আপনার একটু ব্যক্তিগত সময়ের প্রয়োজন। ওপাশের গলার শব্দটা গম্ভীর হলেও বড্ড চেনা লাগলো ঐন্দ্রিলার। সুদীপ্ত নিজের গলাটা পাল্টে ফোন করছে নাকি? ও আচ্ছা, কিন্তু ব্যাংক কি এখন ডেটিং সার্ভিসও শুরু করেছে নাকি? এত রাতে কাস্টমারদের এভাবে বিরক্ত করা কি আপনাদের নতুন পলিসি? না, মানে স্পেশাল কাস্টমারদের জন্য স্পেশাল সার্ভিস। আপনার প্রোফাইলটা খুব ইন্টারেস্টিং, তো তাই ভাবলাম সরাসরি কথা বলাই ভালো। কনফার্ম হলো ঐন্দ্রিলা, এটা তারই ম্যানেজার বাবু। ঐন্দ্রিলা এবার মনে মনে ভাবল, আচ্ছা বেটা, এই ব্যাপার, দাঁড়াও, মজা দেখাচ্ছি। শুনুন শুনুন মিস্টার ব্যাংকার, আপনার এই সস্তা ফ্ল্যাটিং এখন না করলেও চলবে। আমি একটু বিজি। আমি এখন একটা ব্লাইন্ড ডেটে বেরোচ্ছি। একজন খুব হ্যান্ডসাম আর স্মার্ট ছেলের সাথে আমার ডিনার অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই ফালতু কল করে আমার মুডটা নষ্ট করবেন না। গলা থেকে ছদ্মবেশ উধাও হয়ে গেল। এবার নিজের রাগী স্বরে বলে উঠল সুদীপ্ত, ঐন্দ্রিলা, এসব কি পাগলামি হচ্ছে? তুমি একা অচেনা কারোর সাথে ডেটে যাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওহো, এটা তোমাদের ম্যানেজার বাবুর গলা। তা তোমার নীতি আদর্শ কি বলছে? আমি কার সাথে ডেটে যাব না যাব ঠিক করে দিতে বলছে? তুমি তোমার স্যার আর তোমার ডিসিপ্লিন নিয়ে ভালো আছো তো? ভালো থাকো। ব্লক লিস্ট থেকে বেরোনোর জন্য ব্যাংকার সেজে ফোন করেছো? ছি, কি সস্তা তুমি। আর শোনো, আমার লাইফ আমি যেভাবে খুশি বাঁচবো, আমাকে না জ্ঞান দিতে এসো না। ঐন্দ্রিলা, শোনো, আমি কাকিমার সঙ্গে কথা বলে নিকুচি করেছে তোমার কাকিমা, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার ওই কনফিউশন আর দোলাচল তোমার কাছেই রাখো। আজ থেকে আমি যা করব তাতে তোমার কোনো ইন্টারফেয়ারেন্স চলবে না। গুড নাইট। ফোনটা কেটে দিল ঐন্দ্রিলা। সুদীপ্ত মাথায় হাত দিল। এই রে, এই মেয়েটা কি এবার সত্যি সত্যি অন্য কারোর সঙ্গে প্রেম করতে শুরু করবে? তাহলে তো ভীষণ বিপদ। রাত তখন প্রায় 10:30। ঐন্দ্রিলা ঠিক করেছে আজকে প্রথমে কোনো একটা নাইট ক্লাবে যাবে, তারপর একা একাই লং ড্রাইভে বেরিয়ে পড়বে। সেই মতোই বেছে নিয়েছে একটা ডার্ক চেরি কালারের স্লিভলেস বডি হাগিং ড্রেস। ড্রেসটা ওর শরীরে বেশ ভালোই ফিট করেছে। মেকআপ দিয়ে নিজের চোখের কালি আর মনের বিষণ্ণতা যত্ন করে ঢেকে ফেলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিকটা লাগাতেই যাবে, হঠাৎ দেখলো দরজায় কেমন একটা আওয়াজ হচ্ছে। ঘুরে তাকাতেই যাবে, হঠাৎ করেই একটা শক্ত হাত ওকে জড়িয়ে ধরল। সুদীপ্ত, তোমার সাহস তো কম নয়। আমার ঘরে এইভাবে ঢোকার মানে কি? যাও এখান থেকে। সুদীপ্তকে ছাড়ানোর চেষ্টা করলো ঐন্দ্রিলা। কোথাও যাব না। তুমি এই ড্রেসে অচেনা লোকের সঙ্গে ডেটে যাবে আর আমি শান্ত হয়ে বসে থাকবো? ইম্পসিবল। বাবা, ভূতের মুখে রাম নাম। তুমি তো তোমার নীতি আর পরিবারের কথার বাইরে এক পাও চলো না। তা আজ হঠাৎ কি হলো একেবারে আমার বেডরুমে? আর তাছাড়াও তুমি যে আমার ওপর অধিকার ফলাচ্ছ, কাল তো তোমার মা বা আমার বাবা যদি বলে তোমায়, তুমি তো আমায় ডিভোর্স করতেও পিছপা হবে না। তোমার নিজের কথার তো কোনো দামই নেই। আমি এমন কারোর সাথে জীবন কাটাতে চাই না যে সারা জীবন অন্যের কথায় ওঠবোস করবে। ঐন্দ্রিলাকে আরও জোরে চেপে ধরল সুদীপ্ত। তারপর বলল, তুমি ভুল ভাবছো ঐন্দ্রি। অঞ্জন স্যার রাজি ছিলেন না বলেই আমি পিছিয়ে গিয়েছিলাম। আমি শুধু চেয়েছিলাম আমাদের এই শুরুর সময়টায় যেন সবার আশীর্বাদটুকু থাকে। আর আজ কাকিমা নিজে আমার কাছে এসেছিলেন। স্যার রাজি ঐন্দ্রি, বিশ্বাস করো, একবার তোমাকে নিজের করে আইনি শিলমোহরটা লাগিয়ে নিতে পারলেই দুনিয়ার কারোর কথায় আমি তোমাকে ছাড়বই না। এত ধৈর্য আমার নেই সুদীপ্ত। আমি নিজের মতো করে একটু বাঁচতে চাই। আমাকে ছেড়ে দাও, আমি বেরোবো।
কোথাও যেতে দেব না। সুদীপ্ত কিছুতেই ছাড়তে চাইল না ঐন্দ্রিলাকে। অভিমানী কণ্ঠে বলে উঠল ঐন্দ্রিলা। তুমি তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো সুদীপ্ত। সুদীপ্ত ঐন্দ্রিলার কথা যেন শুনতেই পেল না। এগিয়ে এসে ঐন্দ্রিলার চোখের জলটা মুছিয়ে দিল। তারপর ওর কানের কাছে গিয়ে বলল, আজ তোমায় বড্ড সুন্দর লাগছে, কিন্তু এই সাজটা কি অন্য কারোর জন্য হতে পারে? ঐন্দ্রিলা আর নিজেকে সামলাতে পারল না। ও সুদীপ্তকে জড়িয়ে ধরল। সুদীপ্তর বুকের ওপর হাত রেখে ধীরে ধীরে ওর মুখের কাছে মুখটা নিয়ে গেল। ওর তপ্ত নিঃশ্বাস সুদীপ্তর ঠোঁট চুঁইয়ে পড়ছে। ঠিক তখনই ঐন্দ্রিলা আলতো করে ওর ঠোঁট ছুঁতে যাবে, সুদীপ্ত হঠাৎ যেন সম্বিত ফিরে পেল। দুপা পিছিয়ে গিয়ে ঐন্দ্রিলার কাঁধ ধরে থামিয়ে দিল। ঐন্দ্রিলা, না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো, তোমার বাবা মা জানেন আমি এখন এখানে তোমার ঘরে আছি। এখন যদি আমরা কোনো ভুলভাল কিছু করে ফেলি, না না, এইসব বিয়ের পর প্লিজ বোঝার চেষ্টা করো। ঐন্দ্রিলা প্রচণ্ড রেগে গেল। বাহ, গ্রেট! তুমি একটা কাজ করো সুদীপ্ত বাবু, তুমি কোনো হিমালয়ের গুহায় গিয়ে সন্ন্যাস নিয়ে নাও। আমি তোমাকে কোনোদিন বিয়েই করব না। সিরিয়াসলি, একটা সামান্য চুমু খেতে তোমার নীতি আদর্শ মনে পড়ে যাচ্ছে। তুমি করবে আমার সাথে রোম্যান্স? বিয়ের পর তুমি কি গঙ্গার জল ছিটিয়ে আমার পাশে এসে বসবে? আরে বাবা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, পরিবেশটা বোঝো। আমি স্যারের বিশ্বাসের অমর্যাদা তো করতে পারি উফ, না। তোমার এই স্যার আর আদর্শের নিকুচি করেছে। আমি এত সেজেগুজে রেডি হলাম, আর তুমি এখন সম্পর্ক নিয়ে অডিট করতে বসেছ? যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি ব্লাইন্ড ডেটেই যাব, বেরিয়ে যাও। তো ওই লোকটা তো তোমার মতো হবে না, জ্ঞান দিচ্ছে, বেরিয়ে যাও। ঐন্দ্রিলা এক ধাক্কায় সুদীপ্তকে ঘরের বাইরে বের করে দিতে চাইল। এদিকে সুদীপ্ত কিছুতেই বেরোবে না। এগিয়ে এসে জড়িয়ে ধরল ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলাও কথা শুনতে নারাজ। ঐন্দ্রি, শোনো প্লিজ, রাগ করো না। আমি 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 চাই না, ছাড়ো ছাড়ো আমায়। আমি সন্ন্যাসী চাই না, আমি একটা রক্ত মাংসে গড়া মানুষ চাই। তুমি যাও, তোমার খাতা পেন নিয়ে বসে পড়োগে, যাও। ঐন্দ্রি, শোনো না, প্লিজ প্লিজ, আমি শুনতে চাই না। আরে মাথা বাবা, গরম করছো কেন? চুপ করো, তুমি গরম যাও করো না। এখান থেকে। আরে হঠাৎ করেই সুদীপ্ত সব বাধা উপেক্ষা করে হ্যাচকা টানে ঐন্দ্রিলাকে নিজের কাছে আনলো। কিছু বুঝে ওঠার আগেই সুদীপ্ত ওর ঠোঁট সজোরে ছুঁয়ে দিল ঐন্দ্রিলার ঠোঁটে। ঐন্দ্রিলার সব কথা, সব রাগ যেন এই স্পর্শে থমকে গেল। সুদীপ্ত এবার বেশ গভীরভাবেই নিজের অধিকার বুঝিয়ে দিল। কয়েক মুহূর্ত পর সুদীপ্ত মুখ সরিয়ে নিয়ে ঐন্দ্রিলার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, কি আর কিছু বলতে হবে নাকি? ম্যানেজার বাবুর রোম্যান্স নিয়ে আরো কমপ্লেন আছে? সামান্য হেসে মাথাটা নামিয়ে নিল ঐন্দ্রিলা। মনে মনে ভাবল, ম্যানেজার বাবু বেশ ভালোই রোম্যান্টিক। সুদীপ্তর বাড়িতে সানাই বাজছে। গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বরপক্ষ ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে, কিন্তু সুদীপ্ত একেবারে মাথা খারাপ পাগলের মতো পায়চারি করছে। ফোন কানে দিয়ে গজগজ করেই যাচ্ছে। পরনে ধুতি আর হলুদ ছোঁয়ানো পাঞ্জাবি, পুরো দস্তুর ঘরোয়া বাঙালি বর, কিন্তু মেজাজটা সেই রাগী ম্যানেজারের মতোই। ঐন্দ্রিলা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি কোনোদিন হবেও না? তত্ত্বের গাড়ি তোমার বাড়ির মোড় পর্যন্ত পৌঁছে গেল, আর তুমি এখনো ফটোশুট করছো? কাকিমা ফোন করে বলছেন যে তুমি নাকি কি সব ওই বাথটাবে শুয়ে ফ্লাওয়ার বাথ না কি একটা নিচ্ছ আর ছবি তুলছো। উফ সুদীপ্ত, চিৎকার করো না তো, আমার মুডটাই নষ্ট করে দিচ্ছ। এই ফ্লাওয়ার বাথ শ্যুটটা এখন ট্রেন্ডিং। জেন্সি বিয়েতে একটু ইনস্টাগ্রাম ওয়ার্দি কন্টেন্ট থাকবে না? আর শোনো, ফটোশুটের মাঝখানে না ফোন করে আমার ভাইবটা নষ্ট করবে না। বাই। কি ভাইব? এটাও কন্টেন্ট? এই শোনো, আমার এখানে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় আর তুমি ভাইব দেখাচ্ছ। শোনো, আমাদের বিয়ের লগ্নটা কি তোমার রিলসের টাইমিং দেখে ঠিক হয়েছে নাকি? আধ ঘন্টা, জাস্ট আধ ঘন্টা সময় দিচ্ছি। আধ ঘন্টার মধ্যে যদি তুমি ড্রেস আপ শুরু না করেছো, তাহলে কিন্তু আমি এই
আমি এই ধুতি পরে গিয়েই তোমায় তুলে নিয়ে চলে আসবো। ওরে আমার রোমিও ম্যানেজার, তোমার ধুতি পরে ওই রাগী মুখটা না দারুণ কিউট। চিন্তা করো না, ঠিক টাইমে আমি রেডি হয়ে যাব। এখন রাখছি, ফটোগ্রাফাররা ওয়েট করছে। লাভ ইউ, বাই। এই ফটোগ্রাফার রা মানে কতজন রয়েছে? হ্যাঁ, কতজন? এই দেখো ইন্দ্রি, তুমি কিন্তু ওই অতগুলো ফটোগ্রাফারের সঙ্গে ওভাবে ফটোশুট করতে পারো না, এই আমি বলে দিচ্ছি। বেশ করব। বাইরে বিয়ের করা শোরগোল। আমার নৈতিক অধিকার। একদিকে সুদীপ্তর যটা স্পষ্টবাদী, খুশি গোছানো photo আর তুলবো, যে কোনো আদর্শবাদী post তুলবো, মিলেনিয়াল যেভাবে খুশি জীবন। তুলবো। আর অন্যদিকে ঐন্দ্রিলার চঞ্চল, বেপরোয়া আর প্রযুক্তি নির্ভর জেনজি জগৎ। এরা দুজন একেবারে দুই মেরুর বাসিন্দা, কিন্তু এই অমিলটাই বোধহয় ওদের সম্পর্কের আসল কেমিস্ট্রি। সুদীপ্তর অতিরিক্ত গাম্ভীর্যকে ঐন্দ্রিলার পাগলামি হালকা করে দেয়, তেমনি ঐন্দ্রিলার অস্থিরতাকে সুদীপ্তর শান্ত হাত আগলে রাখে। অঞ্জনবাবুর শাসন কিংবা সমাজের চোখরাঙানি কোনোটাই শেষ পর্যন্ত ধোপে টেকেনি এই অসম প্রেমের কাছে। দুই প্রজন্মের দুই ভিন্ন মানুষ একে অপরের পরিপূরক হয়ে শুরু করবে তাদের নতুন ইনিংস। আশা করি ওদের বিবাহিত জীবন খুবই সুখের হবে। হ্যাঁ, তা ঠিক, ওদের বিবাহিত জীবন তো সুখের হবেই। তবে তার সঙ্গে সঙ্গেই আজকের গল্প লাভ মিসফিট এখানেই শেষ। আরও একটা জিনিস শেষ হলো, জানুয়ারি মাসের ভালোবাসার গল্প আজ কিন্তু এখানেই ইতি। তবে সব কিছুর শেষ মানেই নতুন কিছুর শুরু। আসছে গোটা ফেব্রুয়ারি জুড়ে ভালোবাসায় মাখামাখি, নানান স্বাদের সব প্রেমের গল্প। তার এক ঝলক তোমরা আগামী রবিবার অবশ্যই জেনে যাবে। গোটা ফেব্রুয়ারি জুড়ে আমরা আনছি তোমাদের জন্য মোট 8খানা ভালোবাসার গল্প। থাকছে রোমান্স, থাকছে মজা, থাকছে হাসি ঠাট্টা, থাকছে বিরহ, থাকছে বেদনা, থাকছে কষ্ট, আর থাকছে কষ্টের পর আবার এক রাশ হাসি ফোটানো শুধুই ভালোবাসা আর ভালোবাসা। ও হ্যাঁ, থাকছে একটা স্পেশাল সিরিজ গল্প শুধুমাত্র ফেব্রুয়ারিতে। আর সেই সিরিজ গল্পের প্রথম পর্ব আসছে আগামী রবিবার, অর্থাৎ 1 ফেব্রুয়ারি, ঠিক রাত্রি 9টায়। শুনতে ভুলো না কিন্তু। ও হ্যাঁ, ভালো কথা, আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আর ওয়েট করো না, চটপট একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও না সে কথা। আরে বাবা, আমাদের তো একটু এনকারেজমেন্ট দরকার নাকি? ও আচ্ছা, তুমি তাহলে আজকে আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য গল্প শুনলে, তাই তো? ভালো লেগেছে? তাহলে কিন্তু চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর হ্যাঁ, আমাদের আরও একটা চ্যানেল রয়েছে যেখানে আমরা ভূতের গল্প, রহস্য, রোমাঞ্চ এবং সত্য ঘটনা অবলম্বনে নানান রকম সব মোটিভেশনাল গল্প নিয়ে হাজির হই। প্রতি বুধবার ঠিক রাত্রি 8:30 আর প্রতি শনিবার রাত্রি 9:30। সেই চ্যানেলটার নাম ভূত চর্চা, সে তো তোমরা জানোই। ভূত চর্চা সাবস্ক্রাইব করার জন্য প্রয়োজনীয় লিঙ্ক দেওয়া রইল এই গল্পের ডেসক্রিপশন বক্সে। সঙ্গে রইল আমাদের সঙ্গে যোগাযোগের ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্কও। যাই হোক, চলো এবার চটপট সেরে ফেলি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণা। গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলে তারা হলে স্নেহা দাস, রিয়া দাস, ঈশানী ঘোষ, কণা রোজারিও, মোহিনী ভট্টাচার্য, ঝর্ণা খাতুন, ঈশানী ঘোষ, বিশ্বজিৎ, সৃজা মুখার্জি, সঞ্জয় দাস, সুপর্ণা পাত্র, বুধিয়া নায়েক, আয়ুষ মাখাল, নিয়তি সিং, মাম্পি মণ্ডল, দোলন পাল সহ অনেকেই। চলো, নাম ঘোষণা তো হয়ে গেল, এবার চটপট সেরে ফেলি আজকের পর্বের প্রশ্ন। আজকের প্রশ্ন, সুদীপ্তর বাড়িতে যখন ঐন্দ্রিলা চলে এসেছিল তখন সুদীপ্ত চটপট ওকে কি খাবার বানিয়ে দিয়েছিল? জানি তোমরা নিশ্চয়ই মন দিয়ে গল্পটা শুনেছ। তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর কমেন্ট বক্সে। বলছি রান্নাটা করতে 2 মিনিট লাগে। ঠিক ঠিক ঠিক। এই না, আচ্ছা যাই হোক, ঠিক আছে, চলো চটপট তোমরা উত্তর দাও আর আমরা দেখি কে হয় প্রথম 10 জন যাদের নাম ঘোষণা করব আগামী পর্বে। আচ্ছা, ফুচকা খাবি? ফুচকা খাবো? হ্যাঁ, ফুচকা খাওয়া যাক। চ আপাতত তাহলে বিদায় নিই। টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ভূত চর্চায়, মানে শনিবার ঠিক রাত্রি 9:30। তারপর আবার রবিবার 9টার সময় ভালোবাসার মরশুম চ্যানেলে নতুন সিরিজ গল্পে।
গল্পটার নাম বলে দিই? না 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 থাক, ওটা সাসপেন্স থাক। গল্পটা কার বলে দিই? না, সেটাও সাসপেন্স থাক। উম, আপাতত আমরা ফুচকা খেতে যাই। টাটা।